চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি র্যাম্প মডেল থেকে নাটকে অভিষেক, এবং নাটকে বেশ দুর্দান্ত পারফরমেন্সের পরে তিনি চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েছেন এবং তারপরে অর্ধ শতাধিক সিনেমায় তিনি কাজ করেছেন এবং ঢাকায় চলচ্চিত্রে একদম হিট নায়ক বলা যেতে পারে এবং বেশ সুদর্শনও দেখতে। সম্প্রতি তিনি বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের জনপ্রিয় চিত্রনায়ক নীরব হোসেন। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আচ্ছা, আপনাকে পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে। সো শুরুতেই জানতে চাই যে আমরা তো প্রত্যেকটা পাড়া মহল্লারই খবরাখবর একটু রাখি, বাট সিনেমার জগতে আসলে সিনেমার পাড়া মহল্লায় কি ঘটনা ঘটছে বা নতুন কি তথ্য আছে? সিনেমায় তো আসলে আমাদের মাঝখানে যে 5ই অগস্টের একটা ঘটনার পরে আমাদের জাস্ট অল্প কিছুদিন সময় পার হলো। সো আমার কাছে মনে হয় যে এটার মধ্যে এখনও আসলে খুব বেশি চার্মিং বা অনেক বেশি ভয়ঙ্কর বা অনেক কিছু মানে এক্সাইটিং কোনো কিছু ঘটনা ঘটেনি। বাট আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে করে সুন্দরভাবে আমাদের চলচ্চিত্রের যে আমরা যেভাবে করে চলচ্চিত্রটাকে দেখতে চাই, যেভাবে আমাদের সিনেপ্লেক্সগুলো বেড়ে যাবে, হল ভর্তি মানুষ থাকবে, সো সেইগুলোই আমরা দেখি এবং সেটার জন্য আমাদের মনে হয় আরও কিছু টাইম লাগবে এবং কিছু কাজ এখনও পেন্ডিং আছে যেগুলো শুরু হওয়ার পথে। আর একটা ব্যাপার হচ্ছে দেশের পরিস্থিতিটা ঠিক হওয়ার সাথে সাথে আমার মনে হয় যে শুটিংগুলো ঠিক হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা তো জানি প্রত্যেকটা সেক্টরে মোটামুটি ইফেক্ট হয়েছে, চলচ্চিত্র তো ডেফিনেটলি হয়েছে এবং আমরা তো এন্টারটেইনের একটা সেক্টরে কাজ করি। সো দেখা যায় সব সেক্টরে একটা নজর দেওয়ার পরেও কেন জানি এন্টারটেইনমেন্ট সেক্টরে নজরটা পরে দেওয়া হয় এবং ইফেক্টটা সবচেয়ে বেশি মনে এই সাইডটাতে হয়। সো আপনার কাছে কি মনে হয় কোন কোন বিষয় আসলে সবচেয়ে বেশি ইফেক্টেড হয়েছে? চলচ্চিত্রের কথা বাদে আমি যদি বলি, সেটা হচ্ছে যে দেশের আসলে প্রশাসনিক বিষয়গুলো সর্বপ্রথম আমাদের হয় না যে আমাদের কাছে আসলে কোন জিনিসটা আমরা চলার পথে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই পর্যন্ত আসা পর্যন্ত আমার কি কি প্রয়োজন, সেইগুলোর সাথে সাথে প্রশাসনিক আমি সেফটিটা দেখছি, আমার ট্রান্সপোর্টটা দেখছি, আমার টেম্পারেচারটা দেখছি, আমার এনভায়রনমেন্টটা দেখছি। সো এটার সাথে অনেক কিছুই জড়িত। সো এটা আসলে একটা স্পেসিফিক বা দুটো স্পেসিফিক কোনো রিজন বলাটা খুব টাফ। বাট আমার মনে হয় যে এটার জন্য যে সময়টা দরকার আরেকটু সময় লাগবে টোটাল মানে সব কিছুকে সেট করতে। এবং 5 আগস্টের পর আমরা যদি বলি, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন সংস্কারের কথা বলছি। সো আসলে মিডিয়া পাড়াতে কি কি সংস্কার করা প্রয়োজন এবং কি কি সংস্কার আসলে হচ্ছে এখন? এটা নিয়ে বেসিক্যালি আমরা 2-4-5 জন মিলে বসেছিলাম। যেমন আমাদের ডিরেক্টর, 2-1 ডিরেক্টর, আমরা 2-1 আর্টিস্ট, তারপর ক্যামেরার 2-1, তারপরে প্রোডাকশন মানে প্রডিউসারের 2-1 এবং সাথে 2-1 সাংবাদিক মিলে আমরা একটা প্ল্যানিং করছিলাম যে আসলে কি কি হতে পারে। যেমন হয় না যে একটা ডিওপির, একটা ক্যামেরাম্যানের চাহিদা কি কি, যে কি কি সংস্কার হলে ভালো, একটা আর্টিস্টের 2-4টা পয়েন্ট বলা ভালো, ডিরেক্টরের পয়েন্ট থেকে, প্রডিউসারের পয়েন্ট থেকে, এগুলো বলে বলে একটা মানে স্টেবল একটা জায়গায় আসতে হবে যে আসলে আমাদের চাহিদাগুলো সবার এক কিনা বা কথাবার্তাগুলো মিলছে কিনা, যে হ্যাঁ আমাদের আসলে সংস্কারগুলো এরকম চাই। ঠিক তেমনি আমাদেরও অনেক সংস্কারের প্রয়োজন। সংস্কার না, বেসিক্যালি এই জিনিসটা 5ই অগস্টের পরে না, এটা আমাদের অনেক আগের থেকেই আসলে আমাদের চাওয়া পাওয়া। যেমন আমাদের এফডিসির যেমন ক্যামেরা থেকে শুরু করে যে ফুল সেট আপটা আছে, সেই ফুল সেট আপটাকে আরও আমরা যদি সুন্দর করে পেতে পারি। তারপরে আমাদের যেমন এফডিসির ভাড়াগুলোর ব্যাপারে আলোচনা হয়েছিল। তারপরে মানে হলের ব্যাপারটা তো আসলে মূল ব্যাপার। যখন একটা ছবি রিলিজ করবে, রিলিজের পর থেকে আসলে অনেক প্রতিবন্ধকতা শুরু হয়। যেমন একটা কিভাবে করে ছবি প্রডিউসার টাকা উঠে আসবে, তারপরে ওখান থেকে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, কারণ ছবিটা শেষ হয়ে গেলেই কিন্তু ছবিটা শেষ নয়, কারণ এর পরবর্তীতে প্রমোশনের অনেক টাকাটা মানে অনেক টাকা খরচ করতে হয়। কারণ আপনার মানুষকে যদি আপনি না জানান, তো এত টাকা খরচ করে ছবি করে লাভ কি? সো সব কিছুই মনে হয় আসলে সংস্কারের প্রয়োজন। ডেফিনেটলি। এবং সেই সাথে আরেকটি বিষয় যেটি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের কথায় যখন বলতে চাই, তখন আমরা আসলে নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চাই? আপনার মতামত কি এবং আপনি কি কেমন বাংলাদেশ আসলে ফিউচারে দেখতে চাইবেন? আমরা তো আসলে বাংলাদেশকে আমাদের প্রিয় একটা বাংলাদেশ হিসেবে দেখতে চাই এবং সেই প্রিয়টা শুধু আমার আপনার না, এবং আমার সাথে যত মানুষ আছে, আপনার সাথে যত মানুষ আছে বা তাদের সাথে যত মানুষ আছে, সবাই যখন বলবে আসলে এই দেশটা খুব প্রিয়, বাট আমরা এই দেশটা আসলে আমাদের অনেক প্রিয়, সেটা আমরা সবসময় ফিল করি। বাট হয় না যে আমাদের মানে একটা
স্বপ্নের মতো হবে, যে আমি যেই জিনিসটা দেখছি বা হচ্ছে, মানে এগুলো তো দেখছি, বাট হয় না যে কিছু জিনিস মানে কল্পনা করিনি বাট ওইটা আমি পেয়ে গেলাম, তেমন স্বপ্ন দেখতে চাই আসলে বাংলাদেশকে নিয়ে। এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা চাকরিজীবী হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইনজীবী হোক, বা পলিটিশিয়ান হোক, বা প্লেয়ার হোক, আমরা আর্টিস্টরা বা শিল্পী, যেই সেক্টরে আছেন সেই সেক্টরের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তারা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়, যে এই সুন্দর বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই মিলেমিশে একসাথে কাজ করবে। জি, অবশ্যই আমরাও সেটা প্রত্যাশা করি। এবারে আপনার কাজ সম্পর্কে জানতে চাই, এখন চলচ্চিত্র কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? বেসিক্যালি কিছুদিন আগেও তো একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট, যে কাজটার প্রায় 4-5 মাস শুটিং করলাম, এবং মাঝখানে ঈদের পরপর আমাদের দেশের পরিস্থিতির কারণে এখন অফ আছে, সেটা হয়তো কিছুদিন পরে শুরু হবে। আর রিসেন্টলি যেটা করলাম সেটা হচ্ছে একদমই রিসেন্ট, সেটা হচ্ছে একটা ইউনিসেফের একটা কাজ, সেটা হচ্ছে যে আপনার হিট ওয়েভ, এখন আমাদের যে হিট ওয়েভ বা একদম অতিরিক্ত টেম্পারেচারের কারণে দেখা যায় মানুষ অসুস্থ হয়ে যায়, ঠান্ডা কাশি শুরু হয়ে যায়, প্লাস অনেক সময় গ্রামের দিকে হয় না যে অনেক গরমে মানুষের খুব মানে প্রবলেম হয়। সো সেটার সচেতনতার একটা টিভিসির কাজ করলাম ইউনিসেফের, এবং পুরো টোটালটা বিটিভির একটা সমন্বয়ক টিম মিলে এটা কাজটা সুন্দর করে করেছে, এবং আমাদের পুরো কাজটা করেছিলাম মাহবুব আপা। সো সেটা করলাম। এছাড়া ইউএসএতে ছিলাম অনেক দিন, ইউএসএতেও অনেকগুলো শো করলাম, এবং মাঝখানে দুবাইতে ছিলাম। সো দুবাইতেও কাজ করলাম অনেকগুলো। এসে একটা কার লিজিংয়ের একটা টিভিসি করেছি, সো সেটাও খুব রিসেন্টলি শুরু হবে। তারপর নেক্সট আবার একটা কাতারের শো নিয়ে কথা চলছে, সেই ইভেন্টটা নিয়েও আসলে অনেক ব্যস্ত, সো সেটা নিয়ে করছি। বেশ দারুণ। সো এই যে ইন্টারন্যাশনাল যতগুলো পারফরমেন্স হয়েছে, কাজ হয়েছে, সবচেয়ে বেশি এনজয় করেছেন কোন দেশে, বা কোন দেশের কালচার বা দর্শক অডিয়েন্সদেরকে বেশি ভালো লেগেছে? সত্যিকার অর্থে আমরা যারা ফিল্মে কাজ করি তাদের তো আসলে সব জায়গায় ভালো লাগার কথা, এবং মানে যেখানে যেখানে বাংলাদেশের মানুষ থাকে, মানে প্রবাসী বলতে আমরা যাদেরকে বুঝি, প্রবাসীরা কিন্তু বাংলাদেশের, দেখবেন তারা বাংলাদেশে আসতে পারে না, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ফেলে দিয়ে তারা যখন দেশের বাইরে থাকে, তাদের কাছে কিন্তু মানে সব কিছুই অনেক ভালো লাগার এবং অনেক বেশি ইমোশনাল একটা বিষয়। সো তারা আমাদের কাজগুলোকে পছন্দ করে, তারা আমাদের কাজগুলোকে ভালোবাসে। সো আমার কাছে ভালোবাসা সব দেশের জন্যই সেম, বাট আমার মানে আমেরিকা বলেন, প্লাস আমি মালয়েশিয়াতেও অনেক পছন্দ করি, কারণ মালয়েশিয়াতে অনেক বেশি বাংলাদেশি ফ্যান ফলোয়ার আছে, দুবাইতে অনেক বেশি বাংলা ফিল্মের ফ্যান ফলোয়ার আছে, এরকম অনেক, এগুলোই আমাদের পছন্দ করে এবং এদেরকেই পছন্দ করি আমরা। আচ্ছা, আমরা তো দেখি অনেকে ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে নামের ক্ষেত্রে অনেকের অনেক আলাদা নাম থাকে, সার্টিফিকেট নেমে আলাদা থাকে, বাট মিডিয়ার জন্য নাম অন্য রাখা হয়। আপনার নাম কি আসলে নীরবটাকে রেখেছে, এবং নীরব থেকেই কি নিজেকে সবসময় পরিচিত করতে চেয়েছেন, নাকি নামটা চেঞ্জ করা হয়েছে? না, আমার নাম চেঞ্জ বা পরিবর্তনের কোনো প্ল্যানিং ছিল না, বাট বেসিক্যালি আমার নাম সাখাওয়াত হোসেন আর ডাকনাম নীরব। সো ফেসবুকের কারণে দেখা যাচ্ছে নীরব হোসেন দিয়ে জিনিসটা করা, যেহেতু দুটো নাম থাকা ম্যান্ডেটরি, সো ওই কারণে দুটো নাম অ্যাড করা। নাম চেঞ্জ করা, হ্যাঁ, আমাদের এটা ফিল্মের অনেক পুরনো একটা ট্রেন্ড যে নামটা চেঞ্জ করবে, নাম চেঞ্জ করলে হয়তো একটু সিনেমেটিক লাগে। আচ্ছা, নীরব নাম ডেফিনেটলি খুবই সুন্দর। যতটা নাম ততটা কি কার্যকরী আছে কিনা লাইফের সাথে নীরব? না, এটা থাকে, হয় না যে সময় সময় আমি মানে আপনিও মনে করেন দেখেন যে খুব চুপচাপ মাঝে মাঝে, আবার যখন যেখানে যেটা প্রয়োজন কথা বলার সেটা কথা বলছেন। সো আমিও নামের সাথে নামের সদ্ব্যবহার করি মাঝে মাঝে, এবং সেটা সিচুয়েশন ডিমান্ডও হয় অনেক সময়, আবার অনেক সময় মানে রিয়েলিস্টিক চুপচাপও থাকি। আচ্ছা, আপনি তো অনেক কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে, নাটকে কাজ করেছেন, তারপর র্যাম্প ওয়াক করেছেন, এবং তার পাশাপাশি আপনি চলচ্চিত্র এখন বেশ ভালো ভালো কাজ করছেন। নিজেকে আসলে আপনি কি ছোটবেলা থেকেই বা যখন থেকে আপনি মিডিয়াতে যুক্ত হয়েছেন তখন থেকে কি নিজেকে আসলে চলচ্চিত্রে নায়ক হিসেবেই দেখতে চেয়েছেন, নাকি অভিনয় শিল্পী হিসেবে দেখতে চেয়েছেন? আসলে নিজেকে যে প্ল্যাটফর্মে আপনি চিন্তা করেছিলেন, বা অনেক সময় চিন্তা ছাড়াও হয়ে যায় অনেক কিছু, বাট সেই জায়গা অনুযায়ী বা সেই থিঙ্কিং অনুযায়ী কাজ হয়েছে কিনা?
না, অবশ্যই হয় কি, আপনি যখন দেখবেন যে মানুষ যখন তার এক্সপেকটেশন শেষ হয়ে যাবে তখন কিন্তু আসলে সে বেঁচে থাকবে না। আপনার যখন আপনি খেয়াল করবেন যে আমার জীবনে যত মানে চাওয়া পাওয়া ছিল সব পূরণ হয়ে গেছে, তখন কিন্তু আপনি রাতেরবেলা বাসায় গিয়ে আপনি নিজেই সুইসাইড করবেন। সো মানুষের কোনো না কোনো মানে কমতি আপনার থাকতে হয়। ব্যাক অফ অপূর্ণতা। মাইন্ডে একটা মানে অপূর্ণতা, ব্যাক অফ মাইন্ডে আপনার মানে অনেক কিছু থাকে, এই জন্যই মানুষ স্বপ্ন দেখে। এবং আপনি অনেক কিছু পাওয়ার পরেও দেখবেন যে আরও হয়তো মানে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ বড় স্বপ্ন দেখছেন। সো সেই জায়গা থেকে অবশ্যই আমার মানে ইয়ে আছে যেখানে অপূর্ণতা আছে, বাট আমি র্যাম্পে যখন কাজ করেছি সেখানে আসলে পূর্ণতা অপূর্ণতা চিন্তা করিনি, কারণ র্যাম্পের ওইটা তো আসলে একদম স্টার্টিং ছিল। ওখান থেকে আমার নাটকে মানে কাজ কয়েকটা করেছি। নাটক করার পরে যেই জায়গাটা তৈরি হচ্ছে সেখানেও আসলে আমার কোনো পূর্ণতা অপূর্ণতা ছিল না। আমার মডেলিংয়ের জায়গায় আমি যখন মডেলিংটা করেছি, সো ওই মডেলিংয়ের জায়গাটায় আমার কাছে মনে হয় যে এটা আমি সাকসেস, এবং ওইখানে মানে আমি একদম 100% আমি আমার বেস্টটা দিয়েছি। এবং আমি আমার যারা ফ্যান ফলোয়ার বা আমার যারা শুভাকাঙ্ক্ষী বা যারা ভালোবাসার মানুষগুলো আছে তারা আমাকে একদম 100%, এবং আমার কাছে মনে হয় যে 100 জনের 100 জনই আমাকে পছন্দ করবে। বাট ফিল্মের জায়গা তো এখন অবশ্যই সেটা তো আবার অপূর্ণতা, এখানে পূর্ণতা না, পূর্ণতার জায়গাটাও আছে, অপূর্ণতার জায়গাটাও অনেক বেশি আছে। যে আমার অনেক আরো স্বপ্ন আছে, সিনেমায় অনেক ভালো ভালো কাজ করতে চাই, অনেক ফ্যামিলি থেকে কি চাওয়া ছিল যে আসলে মিডিয়াতে কাজ করা হবে নাকি অন্য কোনো সেক্টরে? ফ্যামিলি থেকে তো প্রথম দিকে তো একটু চাপ থাকতোই যে পড়াশোনা শেষ করে তারপরে করতে হবে। তারপরে দেখা যেত যে আমি 2-3 সেমিস্টার ব্রেকও দিয়েছি। আচ্ছা, পরে কমপ্লিট করা হয়েছে তো? হ্যাঁ, সো হ্যাঁ, এটা হয়, কাজে একবার যুক্ত হয়ে পড়লে না পড়াটা মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায়, সেমিস্টার ব্রেক দিয়ে কাজ করা হয়েছে। সো সেখান থেকে আসলে ইয়েটা থাকতো, তারপরে আর কোনো প্রবলেম হয়নি। কারণ আমার যখন আমি ফার্মেসিতে পড়াশোনা করেছি, সো ফার্মেসি থেকে ফার্মেসিতে অনেক কঠিন একটা সাবজেক্ট। সো সেখান থেকে এসে মডেলিং, তারপরে টেলিভিশনে কাজ করা, নাটকে কাজ করা, ফিল্মে কাজ করা, সো ওই সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি পাজলড ছিলাম। বাট পরে মেনে নিয়েছে এবং পরে তারা নিয়ে এটা নিয়ে কোনো বদারেশন নেই। ওকে, ভেরি নাইস। অর্ধ শতাধিক সিনেমাতে আপনি কাজ করেছেন, আপনার ছবি রিলিজ হয়েছে। সেই জায়গা থেকে কিছু ছবি ব্যবসা সফল হয়েছে, কিছু হতে পারেনি। এই যে ব্যবসা সফল বা না হওয়ার যে বিষয়টি, সেক্ষেত্রে আসলে কতটুকু জাজ করা যায় একটা সিনেমাতে, এবং এইটার ইফেক্ট আপনাদের উপর কতটুকু পড়েছে, এবং এটা আসলে এই যে ভালো খারাপের যে মাপকাঠিটা আছে, ব্যবসা সফল না হওয়া মানেই হচ্ছে খারাপ, তো এই বিষয়গুলো আসলে আপনার ক্ষেত্রে আপনার মতামত কি? প্রথমত হচ্ছে যে অবশ্যই যখন আমি একটা স্ক্রিপ্ট মানে আমাকে যখন একটা স্ক্রিপ্টটা আমাকে ডিরেক্টর বা প্রডিউসার আমাকে দেয়, সো সেখানেই কিন্তু আমি নিজে মানে বুঝতে পারি আসলে যে এইখানে এটা আপনি মানে 100% ট্রাই করলেও সেটা কি হবে, আর সেটাতে কোনো এফোর্ট না দিলেও কি হবে সেটাও কিন্তু বোঝা যায়। সো মানে হিট ফ্লপের চেয়েও বড় ব্যাপার হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন। প্রথমত হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন থেকে যখন আপনি ছবিটা করবেন তখন দেখা যায় অনেক মানে নর্মাল জিনিসও কিন্তু ভালো হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায়, অনেক মানে পরিপূর্ণ হয়ে যায়। ঠিক তেমনি আমার অনেক কাজের জায়গা থেকে ফ্লপ, হিট এগুলো তো অবশ্যই এটা জীবনের একটা পার্ট। সো আমি যেমন আমার এক্সপেকটেশন অনুযায়ী বলবো যে যেমন আমার সবচেয়ে বেশি ভালো লাগার ছবি হচ্ছে আব্বাস এবং আমার ক্যারিয়ারের। কিন্তু আব্বাস নিয়ে আসলে আমার এবং আমার ডিরেক্টর চন্দনের কিন্তু অনেক বেশি যে এক্সপেকটেশন ছিল তাও না, কারণ আমরা অনেক ভেঙে ভেঙে শুটিং করা, প্লাস অনেক বেশি বিগ বাজেটেরও ছবি না। তারপরে রিলিজের সময়ও যে অনেক বেশি এক্সপেকটেশন ছিল তাও না। বাট টোটালটা মিলে কিন্তু মানে হয় না যে মানে দর্শকের চাহিদার সাথে গল্পটা মিলে গেলেই কিন্তু আসলে এটা সিঙ্ক হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, মানুষ তখন দেখতে পছন্দ করে, দেখতে ভালোবাসে। সো ওইরকম ছবি পাওয়াটাও আসলে টাফ, এবং আমরা তো সবসময় মনের মতো ছবি পাওয়া যায় না, মনের মতো ছবি খুঁজি যে এরকম গল্পের সাথে, তারপরে এরকম ক্যারেক্টারের সাথে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যেমন আমি একটা কাজ করতে গেলে আমার একটা লুক নিয়ে চিন্তা করছি, দেখা যাচ্ছে যে একই টাইপের যদি 4-5টা গল্পে যদি একই রকম লুক থাকে তাহলে আসলে কোনো করে লাভ নেই। কারণ অলরেডি আপনি দেখবেন যে
বহির্বিশ্বের যেসব ছবিগুলো রিলিজ হচ্ছে, যেগুলো হিট হচ্ছে, যেমন আমি খুব পার্শ্ববর্তী দেশে যেমন ইন্ডিয়ার কথা যদি আমি বলি, আপনি দেখবেন যে অ্যানিমেলের মতো ছবি। আমরা রণবীর কাপুরকে দেখেছি অ্যানিমেলে, রণবীর কাপুরের লুক কেমন, তারপরে আমরা আল্লু অর্জুনের মানে দেখেছি, পুষ্পা দেখেছি, তারপরে মনে করেন আমরা শাহরুখ খানের পাঠান দেখেছি। এগুলো কি হয়, চেঞ্জের একটা ব্যাপার কাজ করেছে। এবং অবশ্যই পরবর্তীতে আমাদের শাকিব ভাইয়ের কথা বলবো, যে শাকিব ভাই দেখেন প্রিয়তমার জায়গা থেকে একটা লুক, একটা চেঞ্জ এনে তুফান। সো ওইগুলোতে কি হয় যে এই যে চেঞ্জগুলো মানুষ পছন্দ করে। সো মানে এখন আমি চেঞ্জ করে ফেললাম, মানে কোনো কারণ ছাড়া, গল্পর সাথে জিনিসটা সিঙ্ক হলো না, ওই যখনই সিঙ্ক হচ্ছে না তখনই কিন্তু জিনিসটা খারাপ হচ্ছে, তখনই কিন্তু জিনিসটা ফ্লপ হচ্ছে। সো এখন অনেক অনেক মানে মানে খুব চ্যালেঞ্জিং টাইম। সো এখন অবশ্যই আমরা বুঝে বুঝে কাজ করবো দর্শকের চাহিদা মতো। আচ্ছা, আপনি একটা খুব সুন্দর কথা বলছিলেন যে ড্রেস আপ নিয়ে এখন আপনি ভাবছেন, আপনার লুকিং নিয়ে আপনি ভাবছেন। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে চলচ্চিত্রগুলো হয়, আমরা যেভাবে দেখি, যেমন রিসেন্টলি কিন্তু আমরা সেটা নোটিস করছি যে আসলে ড্রেস আপ, গেট আপ সব কিছু কিন্তু খুব বেশ নোটিস করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। কিন্তু প্রিভিয়াস যদি আমরা দেখি, কিছু চলচ্চিত্র আমরা দেখেছি যে একটা শর্ট স্কার্ট পরে একটা মেয়ে স্কুলে বা কলেজে চলে যাচ্ছে। এটা কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব কিনা? বা এই যে ড্রেসিং সেন্সগুলো, যে আসলে একটা স্কুল গার্ল বা কলেজ গার্লস কীভাবে আসলে এই ধরনের ড্রেস পরে কলেজে যায়, এটা তো কখনো আমাদের বাংলাদেশে তো পসিবল না। বাট ড্রেস আপের যে থিঙ্কিংটা, বা ড্রেস আপেও যে নোটিস করা উচিত, এবং হেয়ার স্টাইলেও নোটিস করা উচিত, এবং মাথা থেকে পায়ের নখ পর্যন্ত একদম প্রপার ওয়েতে যে গেট আপ, লুকিং সব কিছু যে অবজার্ভ করা উচিত, এই থিঙ্কিংগুলো কি ডে বাই ডে চেঞ্জ আরও হচ্ছে বা হবে না? এখন অলরেডি অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা মানে ফিল্ম মানে তো একটু ফ্যান্টাসির মতো। মনে করেন আপনি নর্মালি সচরাচর আপনার জীবনে যেটা ঘটে না সেটাকে একটু সিনেমেটিক ফরম্যাট করাই হচ্ছে ফিল্ম। সো এই যে চেঞ্জেসগুলো, সেগুলো অনেক বেশি হচ্ছে, এগুলো আস্তে আস্তে আরও অনেক বেশি হবে, কারণ আমরা এখন মানে রিয়েলিস্টিকের মধ্যে থেকে আমরা মানে কিছু ডাইমেনশন ক্রিয়েট করতে পারি, কিন্তু আমরা খুব অ্যাবনর্মাল কোনো কিছু ফ্যান্টাসির জায়গা থেকে একদম কোনো কিছু করলে এখন আসলে অডিয়েন্স দেখবে না সেটা, মানে মোর রিয়েলিস্টিক হওয়া উচিত। রাইট। সেই সাথে আরেকটু বিষয় বলতে চাই যে অমানুষ যে চলচ্চিত্র আপনি কাজ করেছেন, সেখানে দর্শকরা আপনাকে একদম ভিন্ন রূপে দেখেছে। খুব ভালোভাবে আপনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন নিঃসন্দেহে। এই যে অমানুষ যে চলচ্চিত্র অফার আপনি পেয়েছিলেন, পাওয়ার পরে আসলে আপনার অনুভূতি কী ছিল, এবং সেটি নিয়ে কতটুকু ভেবেছেন, তারপর কাজ করার পর আপনার স্যাটিসফ্যাকশন কতটুকু ছিল, সব কিছু মিলে একটু জানতে চাই। এটা প্রথমত হচ্ছে মামুন ভাইয়ের সাথে যখন, অনন্য মামুনের সাথে যখন বসি, মামুন ভাই বললো, নীরব ভাই, আমি আপনার লুক নিয়ে অনেক চিন্তা করতেছি, আপনি মানে এমন একটা জিনিস চাই, যেই জিনিসটা যখন আপনাকে ফার্স্ট লুকটা দিব, দেওয়ার পরও যখন মানুষ যারা মোবাইলে দেখবে তারা জুম করে দেখে যে এটা আপনি কিনা। সো ওরকম একটা লুক আনতে চায়। পরে আমি বলছি, কী করবেন আপনি? এখন পরে এটা নিয়ে অনেক ডিসকাশন, মামুন ভাইয়ের সাথে অনেক মানে তর্ক বিতর্ক করে ফাইনালি আসলে এরকম একটা লুক, চুল টুল ছোটো করে ফেলছি। এবং যখন আমরা লুক টেস্ট করি, এবং মানে মেকআপ রুমের মধ্যে আমার চুলটা নাই হয়ে যাচ্ছে, সেটা দেখতে একদম মানে আমি নিজে মানে বাট ফাইনালি ভাঙাটাও একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে ফাইনালি যখন আমরা শুটিংয়ে যাই, বাট তখন মনে হচ্ছিল যে আসলে ওই গল্পের সাথে, ওই ক্যারেক্টারের সাথে একটা জঙ্গলের ডাকাত। সো সেই জঙ্গলের ডাকাতটা আসলে কেমন করে থাকা উচিত, বা কেমন থাকা উচিত, তার মেকআপ কী হওয়া উচিত, তার নিজের প্রতি খুব বেশি টেনশন নাই, নিজেকে নিয়ে আসলে খুব বেশি মানে সে চিন্তিত না, এরকম একটা ক্যারেক্টার। সো আসলে ওর লুক, ওর মানে সব কিছু কেমন হবে আসলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা একটা দুর্দান্ত চ্যালেঞ্জ ছিল, এবং সেটা ফুলফিল করেছি আমরা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি আড্ডা হলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য। সামনে আমরা অবশ্যই আপনার কাছ থেকে ভালো ভালো কাজ উপহার পেতে চলেছি। ভালো থাকবেন সবসময়, এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি করতে চাই, সুন্দর সুন্দর ছবি করি, এবং সেটা আসলে তখনই ভালো লাগে যখন আমরা দেখি হলে গিয়ে ছবি দেখছেন, এবং অনেক সুন্দর সুন্দর ছবি আসবে, হলে গিয়ে ছবি দেখবেন, এবং আমাদের চলচ্চিত্রের সঙ্গে থাকবেন, এবং আমাদেরকে ভালোবাসবেন। দর্শক, আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা।
আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।